পিএমওএস বা পলিএন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম বর্তমান সময়ের একটি নীরব ঘাতকের নাম। এটি পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের পরিবর্তিত নতুন নাম। এটি নারীদের একটি জটিল হরমোনজনিত রোগ, যা শুধু ইনসুলিন প্রতিরোধী করে না, করে আরও বিভিন্ন হরমোনাল সমস্যা। অতিরিক্ত মাসিক, ওজন অতিরিক্ত বেড়ে যাওয়া, ব্রণ অথবা অবাঞ্ছিত লোমসহ করতে পারে ডায়াবেটিস, হৃদরোগের মতো রোগও। কিন্তু কিশোরী বয়স থেকেই কিন্তু সচেতনতার মাধ্যমে এই রোগের প্রতিরোধ সম্ভব। প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের খাদ্য ও পুষ্টি বিষয়ক নিয়মিত অনুষ্ঠান পুষ্টি কথায় আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আমি ডক্টর বুশরা। আজ আমাদের বিষয় পিএমওএস রোগ প্রতিরোধে খাদ্য ও পুষ্টি। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন চট্টগ্রামের স্বনামধন্য ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডাক্তার শাহরিয়ার আহমদ মিলন, সিনিয়র কনসালটেন্ট এন্ডোক্রাইনোলজি বিভাগ, অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতাল, চট্টগ্রাম, এবং সাবেক বিভাগীয় প্রধান এন্ডোক্রাইনোলজি বিভাগ, কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতাল, কুমিল্লা। স্যার, আপনাকে আজ আমরা আমাদের মাঝে পেয়ে খুবই আনন্দিত। বর্তমানে পিসিওএস এর নাম পরিবর্তিত হয়ে পিএমওএস রাখা হয়েছে। এর নাম পরিবর্তনের কারণ আসলে কি? এটি কি সম্পূর্ণ একটি নতুন ধারণা? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এখন নাম পরিবর্তিত হয়ে এটাকে বলা হচ্ছে পলিএন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম। সম্প্রতি বিখ্যাত জার্নাল ল্যান্সেটে 12 মে 2026 প্রকাশিত হয়েছে, যেটার অর্থাৎ ছিলেন হেলেনা জে টেডি। তো অ্যাকচুয়ালি এটার পেছনে বিশেষ কারণও রয়েছে। কারণ এটা প্রথমত হচ্ছে যেটা লেস অ্যাকুরেট, এই টার্মিনোলজিটা খুব একটা সঠিক বলে মনে হচ্ছিল না বিভিন্ন অনেক দিন ধরে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এটা ওভারিতে সিস্ট না থেকেও কিন্তু এই রোগটা হতে পারে, মানে এই সিনড্রোমটা হতে পারে। তৃতীয়ত হচ্ছে যে এটা শুধু ওভারিতেই সীমাবদ্ধ না, এটা সারা বডিতে এটার ইফেক্ট রয়েছে, বিভিন্ন মেটাবলিক ইফেক্ট, এন্ডোক্রাইন ইফেক্ট। সুতরাং পলি মানে অনেক, এন্ডোক্রাইন মিনস এটা হরমোন রিলেটেড, মেটাবলিক এটা হচ্ছে মেটাবলিজমের সাথে জড়িত, এবং সাথে ওভারিয়ান সিনড্রোম, ওভারিতেও এখানের কার্যকারিতা আছে, কিছু অ্যাকশন আছে, যার পরিপ্রেক্ষিতে এই পিসিওএস থেকে এটাকে নাম করা হয়েছে পিএমএস, যা অবশ্যই এটা প্রাসঙ্গিক এবং বর্তমান সময়ের সাথে এটা অবশ্যই এটা যায় আর কি। হ্যাঁ স্যার, পিসিওএস অথবা পিএমওএস যাই বলি না কেন, এই রোগটি আসলে কি এবং নারীদের শরীরে এটি কিভাবে প্রভাব ফেলে? হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা নাম যত জটিল, আসলে এটা অ্যাকচুয়ালি আপনার এক ধরনের হরমোনাল ডিসঅর্ডার বলতে পারেন, আবার একটা মেটাবলিক ডিসঅর্ডার। এটা মহিলাদেরই হয়, এবং এখানে বিভিন্ন ধরনের প্রবলেম হয়, যেমন মাসিকের অ্যাবনর্মালিটি হতে পারে। সেটা আমরা একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে, যেটাকে আমরা বলি রথারড্রাম ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। সেখানে 3টা ক্লিনিক্যাল এবং বায়োকেমিক্যাল ফিচারের কথা বলা আছে, যেমন নাম্বার 1 অ্যানোভুলেশন অর ওলিগো ওভুলেশন। দ্যাট মিনস সেখানে মাসিক বন্ধ থাকতে পারে বা মাসিক অনিয়মিত হতে পারে, নাম্বার 1। নাম্বার 2 যেটা বলা হচ্ছে ক্লিনিক্যাল অ্যান্ড অর বায়োকেমিক্যাল হাইপার অ্যান্ড্রোজেনিজম, অর্থাৎ ক্লিনিক্যাল ফিচার থাকতে পারে কিছু, যেমন তার অ্যাকনি বা আমরা যেটাকে ব্রণ বলে থাকি বা পিম্পলস বলে থাকি। আরেকটা হচ্ছে হার্সুটিজম, যেটা যে মহিলাদের অনেকের দেখবেন যে একটু পুরুষালী যে সমস্ত জায়গায় মানে দাড়ি গোঁফ উঠে, মানে ওই জাতীয় একটা অ্যাবনর্মাল লোম গজিয়ে যায়, যেমন মুখে হতে পারে, বুকে হতে পারে, পিঠে হতে পারে, পেটে হতে পারে, যেটা ইউজুয়ালি হওয়ার কথা না, সেটাকে আমরা হার্সুটিজম বলি। নাম্বার 3 হচ্ছে যে হ্যাঁ, আমরা যে বলি যে আলট্রাসোনোগ্রাফি করলে আমরা ওভারিতে অনেকগুলি সিস্ট পাই। এই 3টা ক্রাইটেরিয়ার মধ্যে 2টা ক্রাইটেরিয়া ফুলফিল করলে কিন্তু এটাকে আমরা বলি, এখন যেটা বলা হচ্ছে পলিএন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম। এটা মূলত ডায়াগনোসিস অফ এক্সক্লুশন হিসেবে আমরা এটাকে ধরে থাকি। কোন বয়স থেকে অভিভাবকরা শিশুদেরকে এই ব্যাপারে সচেতন করবেন এবং নিজেরাও সচেতন হবেন? আমার তো মনে হয় যে এটা একদম ফ্রম দ্য বিগিনিং অফ দ্য লাইফ, একদম জন্মের পরপর থেকে শিশুকে তার খাদ্যাভ্যাস, তার যে লাইফ স্টাইল কীভাবে গড়ে তোলা দরকার, সেটা করা উচিত। কারণ এই জিনিসটা কিন্তু একদিনে হয় না, এটার সাথে লাইফ স্টাইল যেহেতু একটা ওতপ্রোতভাবে জড়িত, যদিও এটা একটা জেনেটিক ব্যাকগ্রাউন্ড থাকে, তবে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস এটাকে ট্রিগার করে। সুতরাং আজ আমার মনে হয় যে
শিশু বয়স থেকেই এই ব্যাপারে অভিভাবকদের সচেতন হওয়া দরকার। বিভিন্ন বয়সী নারী যেমন কিশোরী থেকে একদম পূর্ণবয়স্ক নারীদের মধ্যেও এই রোগটি দেখা যাচ্ছে এবং এই রোগ সম্পর্কে আসলে আমরা খুবই জানি। এই রোগের ঝুঁকিতে আসলে কারা আছেন? লাইফস্টাইল, দ্যাট মিনস স্টাইল অফ লিভিং, এটা সোশিওলজির একটা টার্ম। এটা ইনক্লুডস, এখানে আপনার একটা ডায়েটারি একটা ব্যাপার আছে, ডায়েটারি হ্যাবিট, ডায়েটারি বিহেভিয়ার একটা ব্যাপার আছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটির একটা ব্যাপার আছে, স্ট্রেসের একটা ব্যাপার আছে, আর স্লিপ হাইজিনের একটা ব্যাপার আছে। অ্যাজ এ হোল ওজন আধিক্য বা যেটাকে আমরা বলি ওভারওয়েট বা ওবেসিটি, এই সব মিলিয়ে কিন্তু একটা লাইফস্টাইল। আমাদের বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আপনি দেখেন আমাদের ফুড হ্যাবিট, ফুড বিহেভিয়ার এটা চেঞ্জ হয়ে গেছে বাচ্চাদের বিশেষ করে। তারপরে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে বলতেই নাই, বাচ্চারা এখন অনলাইনে বেশি থাকে, স্ক্রিন টাইম বেশি, তাদের স্ট্রেস বেশি। তারা যখন বিভিন্ন রকমের পড়ার চাপ থাকে, ছোটোবেলা থেকে তাদের বিভিন্ন রকমের প্রেশার থাকে, এটাও একটা কারণ। এবং পারিবারিক একটা এনভায়রনমেন্ট তাদের উপর প্রভাব ফেলে, এটাও একটা কারণ হতে পারে। এছাড়াও যে স্লিপ হাইজিন, যেটা বর্তমান সময়ে খুবই একটা সংকটাপন্ন অবস্থা, আমরা দেখি বাচ্চারা রাত জেগে থাকে, ইভেন রাতে দেরি করে ঘুমায়, রাত জেগে লেখাপড়া করে বা অন্য অনলাইনে থাকে, স্ক্রিন টাইম তাদের বেশি। এটা কিন্তু খুবই মারাত্মক একটা বিষয়। এই সমস্ত বিষয়ের কারণে কিন্তু ওজন আধিক্য হচ্ছে এবং অ্যাজ এ হোল আমাদের যে হরমোনাল যে ব্যালেন্সটা সেটা ইমব্যালেন্সড হয়ে যাচ্ছে। তো এটা ডিটেইল হয়তো আরও বলা যাবে। আমার মনে হয় যে আমরা এই লাইফস্টাইলটাকে বোঝাতে চাচ্ছি, এটার একটা এটা শুধু একটা ইম্পর্টেন্ট একটা হরমোনাল কারণ। ডিজিজ না, এটা একটি লাইফস্টাইল ডিজিজও বটে। লাইফস্টাইল ডিজিজ মূলত। জি স্যার। স্যার, এই রোগের চিকিৎসা যদি না করা হয় তাহলে কি হতে পারে? হ্যাঁ, যেহেতু এটা আমি বলেছি যে এটা সাথে ওজন আধিক্য একটা খুব ওতপ্রোতভাবে জড়িত। ওবেসিটিকে এখন আর এটা কোনো উপসর্গ বলা হচ্ছে না, এটাকে এখন ডিজিজ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। তো ওবেসিটির সাথে বিভিন্ন ধরনের রোগ জড়িত। ওবেসিটি থাকলে তার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে, ওবেসিটি থাকলে তার ব্লাড প্রেশার হওয়ার ঝুঁকি থাকে, ওবেসিটি থাকলে তার কোলেস্টেরল লেভেল বেশি থাকতে পারে, যার ফলশ্রুতিতে বিভিন্ন ধরনের পরবর্তীতে জটিলতা, যেমন কার্ডিওভাস্কুলার ডিজিজ তার হতে পারে। এরপরে পাশাপাশি যদি আমরা চিন্তা করি যে তার একটা যেহেতু তার ওভুলেশন বন্ধ থাকছে, পিরিয়ড হচ্ছে না, তার এন্ডোমেট্রিয়াম হাইপারপ্লেসিয়া হচ্ছে, এটা খুব ধীরে ধীরে একটা সময় গিয়ে তার হয়তো এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, বিভিন্ন রকমের কার্সিনোমার ঝুঁকি রয়েছে, ওভারিয়ান কার্সিনোমা, ব্রেস্ট কার্সিনোমা, এগুলোরও ঝুঁকি রয়েছে। যদিও ওভারিয়ান কার্সিনোমা, ব্রেস্ট কার্সিনোমা এগুলোর ঝুঁকি একটু কম, বাট এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার ঝুঁকি বেশি। এটা খুব লং টার্ম ইফেক্ট আমি বলবো। সুতরাং এখন থেকে যদি প্রতিরোধ করা না হয়, এই সমস্ত জিনিসগুলো একটা সিকুয়েলি একটা সময় গিয়ে এটা হতে পারে। এটা কিন্তু কিউরেবল কোনো বিষয় না, এটা ডিজিজ না, আবার অন দ্য আদার হ্যান্ড এটা অনেকগুলি ডিজিজের সমাহার। এটার সাথে অনেকগুলি বিষয় জড়িত, ফ্যাটি লিভার জড়িত এটার সাথে। সুতরাং আমার মনে হয় যে এগুলি একটা টিপ অফ দ্য আইসবার্গের মতো। আমার মনে হয় অনেকগুলি ডিজিজ পিসিওএসের আন্ডারে রয়ে গেছে আর কি। এটা প্রতিরোধ করা অবশ্যই জরুরি। স্যার, আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই রোগটিতে খাদ্য তালিকাটি কেমন হওয়া উচিত? কি কি খাবার খাওয়া উচিত এবং কি কি পরিহার করা উচিত? সুষম খাবার বলতে কি বোঝাচ্ছে? সেখানে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, আমরা জানি খাদ্যের 6টা প্রিন্সিপাল: কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভিটামিন, মিনারেলস, ফাইবার, এটসেট্রা, এবং ওয়াটার অ্যাজ ওয়েল। তো সেখানে যদি আমি খাবারটা যদি সুষম বন্টন না করি, আমাদের কার্বোহাইড্রেট খাওয়া উচিত 35 to 45%, এরপরে প্রোটিন ইনটেক আছে 20%, ফ্যাট আছে বাকিটা। ফ্যাটের ভিতরে আবার ভাগ আছে, আমি 1/3 পলি আনস্যাচুরেটেড ফ্যাট খাবো, তারপর 1/3 মনো আনস্যাচুরেটেড ফ্যাট খাবো, আর স্যাচুরেটেড ফ্যাট সেটা হবে 10%। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের শিশুরা বা বাচ্চারা, আমরা বেশিরভাগই স্যাচুরেটেড ফ্যাট বেশি গ্রহণ করছি, কার্বও বেশি গ্রহণ করছি। যেমন একটা বার্গার খাচ্ছে একটা বাচ্চা, তারপর স্যান্ডউইচ খাচ্ছে, এখানে তো খুব হাই ক্যালোরি ডায়েট থাকে, তো এটা পরিহার করা উচিত। যেখানে হওয়া উচিত যে একটা ব্যালেন্স ডায়েট, যেখানে কার্ব থাকবে কম, যেখানে ফাইবার থাকবে, ভেজিটেবলস থাকবে, শাকসবজি থাকবে, ফলমূল থাকবে। সেটার পরিবর্তে বাচ্চারা এখন ফ্রাইড ফুডে চলে গেছে, ফাস্ট ফুডে চলে গেছে, এবং জাঙ্ক ফুডে চলে গেছে, ফ্যাটি ফুডে চলে যাচ্ছে। স্যার, কি কি ধরনের শাকসবজি খাওয়া যেতে পারে এবং প্রোটিনের কি কি সোর্স রয়েছে আমাদের?
সবজি আমরা যেটা এক কথায় বলবো, ঝুলন্ত সবজি যেগুলি আছে, জি স্যার। সেগুলি আমরা এটাকে বলে থাকি যে ঝুলন্ত যে সমস্ত সবজি আছে সেগুলো আপনারা বেশি করে গ্রহণ করুন, ফাইবার আছে সেখানে বেশি। হুম। আরেকটা হচ্ছে যে মাটির সাথে যেগুলি সংশ্লিষ্ট, যে সেগুলি একটা আমরা কম খাবো, যেমন আলু। আলু। এটা আমাদের ওয়েট গেইন করে, এবং আরও অন্যান্য যে সমস্ত খাবার দাবার আছে, যেমন সেটা কচু হতে পারে বা অন্য ধরনের যে সমস্ত গাজর আছে। মিষ্টি কুমড়া বা যে এগুলি আমরা খাবো, বাট এটা পরিমিতভাবে খাবো। আর একটা প্রশ্ন আপনি লাস্টে কি করেছিলেন জানি না। হ্যাঁ, হ্যাঁ। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে প্রোটিনের সোর্স হিসেবে কি প্রোটিনের কি সোর্স, খাওয়া যেতে পারে? হ্যাঁ এটা খুব ভালো একটা প্রশ্ন। প্রোটিনের 5টা সোর্স, সেটা হচ্ছে মাছ, মাংস, দুধ, ডিম, ডাল। পৃথিবীতে এই 5টা সোর্সই হলো প্রোটিন সোর্স। হুম, হুম, হুম। তো আমাদের মাছ খেতে হবে, মাংস আমরা খাবো, সেটা অবশ্যই আমরা চাইবো যে আমরা অর্গানিক যে সমস্ত মুরগি হতে পারে, বা আমরা যদি স্যাচুরেটেড ফ্যাট বাদ দিয়ে যদি আমরা মাংসটা গ্রহণ করি, তারপরে আমাদের সামুদ্রিক মাছ, পুকুরের মাছ, ছোট মাছ, মলা ঢালা, এগুলি খুব উপকারী। ডাল, এটা খুবই ভালো একটা জিনিস। দুধ একটা আদর্শ খাবার। জি স্যার। ডিম বাচ্চাদের জন্য একটা খুব একটা আদর্শ খাবার। এই 5টা সোর্সই হলো প্রোটিনের সোর্স। স্যার আমরা এইমাত্র ফাস্ট ফুড এবং জাঙ্ক ফুডের কথা বলছিলাম। স্যার বিভিন্ন ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্রসেসড ফুড অথবা অধিক চিনিযুক্ত খাবারে আসলে এই রোগের প্রতিক্রিয়াটি কি হতে পারে? এগুলিতে একথা হচ্ছে, এগুলি খুব ক্যালোরি বেশি। প্রসেসড ফুড বা বাইরের খাবারগুলিতে এগুলিতে ক্যালোরি বেশি থাকে, যার কারণে ওজন বাড়ার, এটা তো একদিনে ওজনটা কিন্তু একদিনে বাড়ছে না, প্রতিদিনই আমি ক্যালোরি ইনটেক বেশি করছি। আমার যদি ডেইলি রিকোয়ারমেন্ট যদি থাকে 1600 ক্যালোরি, আমি যদি প্রতিদিনেই 500 ক্যালোরি করে বেশি গ্রহণ করি, তাহলে আমার প্রতিদিন সপ্তাহে আমার আধা কেজি করে ওজন বেড়ে যাবে। জি স্যার। তাহলে আপনি দেখেন মাসে 2 কেজি, 6 মাসে আপনি 12 কেজি ওজন গেইন করতেছেন, আপনি যদি এক্সট্রা ক্যালোরি গ্রহণ করেন। তো সুতরাং আমাদেরকে ক্যালোরি কম খেতে হবে, সেটা একটা বিষয়। আর ফাস্ট ফুড, প্রসেসড ফুড, এগুলির মধ্যে আসলে কী আছে আমরা নিজেরাও জানি না। এর মধ্যে ভেজাল খাবার থাকতে পারে, এটাকে মুখরোচক করার জন্য অনেক ধরনের কেমিক্যালস থাকতে পারে, এটার মধ্যে পলিউশন থাকতে পারে। এটা যদি ঠিকভাবে সংরক্ষণ করা না হয়, এটা যদি পথের খাবার হয়, আপনার নিশ্চয়ই এটার ব্যাপারে সচেতন হওয়া উচিত। যে এখানে আমাদের যদি বিভিন্ন রকমের জীবাণু, ভাইরাস সংক্রমিত হয়, এটার মধ্যে যদি আমরা যেটা বলি যে ফিকো ওরাল রুট, অনেক সময় মলের সংক্রমণ এখানে থাকতে পারে, আমরা যেটা মাইক্রোস্কোপে দেখতে পাই, বা এমন খুব মাইক্রো লেভেলের বিষয়, যেমন ফুচকা, চটপটি, এর ভিতর যে এই সমস্ত লিকুইডগুলি ব্যবহার করা হচ্ছে, আপনারা জানেন যে এগুলো খুব একটা হাইজিন মেনটেন করে এটা করা হয় না কিন্তু খুবই মুখরোচক, বেশিরভাগ অনেকেরই ক্ষেত্রেই, খুবই কিন্তু পছন্দের খাবার মুখরোচক। স্যার। হ্যাঁ, তো এগুলোর মধ্যে থেকে জীবাণু সংক্রমণ হয়ে যেতে পারে, এবং ইভেন এটা জীবনহানিকর হতে পারে। শুধু যে লং টার্ম ইফেক্ট হবে, পিসিওএস হবে বা পিওএমএস হবে তা না, এটা থেকে অ্যাকুইট একটা ফুড পয়জনিংও হয়ে যেতে পারে, জি স্যার। এবং এটা থেকে একটা হেপাটাইটিস এ এবং ই ভাইরাস সংক্রমিত হয়ে লিভার ড্যামেজ হতে পারে, জন্ডিস হতে পারে, হ্যাঁ, টাইফয়েড হতে পারে। তো সুতরাং এই খাবারগুলির ব্যাপারে আমাদেরকে অধিক বেশি সচেতন হতে হবে, বিশেষ করে মা বাবাদেরও সচেতন হওয়া উচিত, এবং বাচ্চাদেরকেও সচেতন করা উচিত। অনেক সময় আমাদের বাবা মারাও কিন্তু এগুলোর জন্য দায়ী। আমরা শিশুদেরকে দোষ দিয়ে লাভ নেই। আমরা বাবা মারাই অনেক সময় আমরা দেখা যাচ্ছে আমরা দেরি করে ঘুমাচ্ছি, আর বাবা মারাই কিন্তু এগুলি আমরা শিশুদেরকে অতি আদর করে এনে দিচ্ছি বাজার থেকে কিনে, এবং একবার যখন তার জিহ্বায় এই টেস্টটা লেগে যায়, সে কিন্তু আর ওই ঘরের খাবারটা খেতে চায় না। তখন সে বারে বারেই তাগিদ দেয় বাইরের খাবারটাকে নিয়ে আসার জন্য। বাবা মা যেহেতু আদরের সন্তানের জন্য সেই খাবারটাই নিয়ে আসেন আসার সময়। আর এটা খুব ইজি, বাবা মারাও ব্যস্ত থাকেন, তারা প্রায় দেখা যায় প্রফেশনালস, জব করেন, মাও জব করেন, রেডিমেড ফুডস বাজার থেকে কিনে, এটা অনলাইনেও পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, এবং যে কোনো জায়গায় এটা ইজি অ্যাক্সেসিবল, জি শুধু স্যার। আপনাকে পে করতে হচ্ছে। জি স্যার। পে করে আপনি বাচ্চার টিফিন হিসাবে আপনারা দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, তো এটা আসলে আমাদের সময় খুব মানে কম, আমরা ইজিলি তাড়াতাড়ি মেড করে বাচ্চাকে দিয়ে দিতে পারি, বা বাচ্চাও এটা খুব মুখরোচকভাবে এটা গ্রহণ করে থাকে। সবচেয়ে উদ্বেগের বিষয় এটা হলো পিসিওএস বা পিএমওএস যাই বলি না কেন, এ থেকে ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। স্যার এটি প্রতিরোধের জন্য কি করা যেতে পারে? এটার কারণটাই হচ্ছে যে এটার ইনসুলিন রেজিস্ট্যান্স, এই যে ওজন বেড়ে গেল, ওজন বেড়ে যাওয়ার সাথে সাথে শরীরের ইনসুলিনগুলি বেশি সিক্রেট হবে। আমি যদি বেশি জাগি, আমার শরীরে যে এক ধরনের হরমোন রিলিজ হয়, কর্টিসল,
যেগুলো স্ট্রেস হরমোন বলি আমরা, অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, এগুলিকে কাউন্টার করার জন্য ইনসুলিন কিন্তু বেশি সিক্রেশন হবে। তাহলে ইনসুলিন সিক্রেশন হলে ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করবে, সেটা পিসিওএস এর একটা অন্যতম প্রধান কারণ। তারপরে এই পরিপ্রেক্ষিতে আবার যেটা বললাম যে বডি যে হাইপার অ্যান্ড্রোজেনিজম ডেভেলপ করবে, ওভারি যে থিক হয়ে যাচ্ছে, ওভারিয়ান গ্র্যানুলোসার সেল থেকে টেস্টোস্টেরন বেশি, অ্যান্ড্রোজেন বেশি রিলিজ হবে। সেই অ্যান্ড্রোজেনটা আপনার বডিতে বিভিন্ন রকম বিরূপ প্রতিক্রিয়া করবে, তার পিরিয়ড গণ্ডগোল হবে, তার পিম্পলস হবে, তার বিভিন্ন ধরনের হেয়ার, অ্যাবনর্মাল হেয়ার ডেভেলপ করবে, যেগুলি না আমাদের কাছে সচরাচরই চলে আসে। আরেকটা বিষয় এখানে বলে রাখি, আসলে পিসিওএসের আরেকটা ফিচার বা পিএমএসের আরেকটা ফিচার, যেটা একটা ডিপ্রেশন, পরবর্তীতে একটা ডিপ্রেশন চলে আসে যখন একটা মেয়ে তার এই ধরনের ফিচারগুলি চলে আসে, তার হার্সোটিজম যেটা আমরা বলি, অ্যাবনর্মাল হেয়ার্স, সেটা সে তখন মেনে নিতে পারে না। তার অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স, তার যে ঘাড়ের দিকে একটু কালো হয়ে যাওয়া, একটা স্কিন চেঞ্জ, এবং তার বডি ওয়েট বেড়ে যায়। এবং এটা আর একটা লং টার্ম ইফেক্ট আছে, যে এটা আফটার ম্যারেজ অনেক সময় এগুলি কিন্তু সাবফার্টিলিটি ডেভেলপ করতে পারে। এটা একটা বিগ ইস্যু, কিন্তু এটা হলো একটা বড় ধরনের সমস্যা আমাদের সমাজে হয়ে দাঁড়িয়েছে। স্যার, যেহেতু আমরা ওজনের কথাই বলছি, ওজনের সাথে আসলে পিএমএস এর সম্পর্ক কতটা গভীর? বেশিরভাগই ওবিস আছে, তবে একটা টার্ম আছে যেটাকে আমরা লিন পিসিওএস আমরা বলতাম, লিন বা লিন, এখন আমরা পিএমএস বলবো। তো ওটা ইনসুলিন রেসিস্ট্যান্সের সাথে এটা সম্পর্কিত। হয়তো তার ওয়েট কম, তার কিন্তু হয়তো অ্যাবডোমিনাল ওবেসিটিটা বেশি, তার ইনসুলিন রেজিস্ট্যান্সটা বেশি। সুতরাং ওবেসিটি এটা আমরা একটা থাকলেই তার ইনসুলিন রেজিস্ট্যান্স থাকবে, আবার ওবেসিটি না থেকেও ইনসুলিন রেজিস্ট্যান্স থাকতে পারে, সেক্ষেত্রেও এটা পিএমএস হওয়ার ঝুঁকি রয়েছে। স্যার, অনেক সময় বিভিন্ন পেশেন্টরা এসে বলেন যে তারা ওজন কমাতে পারছেন না। তারা বলেন আমি অনেক কম খাই কিন্তু আমার ওজন কোনোভাবেই কমছে না। এর কারণটা কি স্যার? আসলে এই যে আমি গোড়াতেই বলেছি, লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। আপনি এটা একটা কমিটমেন্টের বিষয়, এটা একটা মোটিভেশনের বিষয়, এটাকে একটা সুদূর প্রসারের একটা ব্যাপার। আমি চাইলে কিন্তু এক মাসে ওজন কমাতে পারবো না। আমাকে একটা টার্গেট ফিক্স করে দিতে হবে। আমি রোগীদেরকে এইভাবে বলি যে আপনি 6 মাসের একটা টার্গেট, আপনাকে একটু আগেই বলেছি, এনকারেজ করতে হবে, তাকে মোটিভেট করতে হবে, তার সেলফ কনফিডেন্স বাড়াতে হবে, সেলফ কন্ট্রোল শেখাতে হবে, এবং মোটিভেশন করতে হবে। এটা অ্যাজ এ ফিজিশিয়ান আমাদেরকে সেই টেকনিক অ্যাপ্লাই করতে হয়। আমি তাকে এনকারেজ করে যে তুমি দেখো, তাড়াহুড়ো করে ওজন কমানোর দরকার নেই, বা আপনি এত তাড়াহুড়ো করে ওজন কমানোর দরকার নেই। আপনি সপ্তাহে আধা কেজি করে আপনি ওজন কমান। কীভাবে কমাবেন? আপনি আগের আপনার ক্যালোরি রিকোয়ারমেন্টস ছিল 1600 ক্যালোরি, আপনি 500 ক্যালোরি কম খান। কী খাবেন সেটা আমরা একটা ডায়েট চার্ট দিয়ে দিই। আপনি 1100-1200 ক্যালোরি একটা ডায়েট চার্ট ফলো করেন, সপ্তাহে আধা কেজি করে ওজন কমাবেন, মাসে 2 কেজি, আপনি 6 মাসে 12 কেজি। আপনি যদি 10% বডি ওয়েট আপনার এখন যদি 80 কেজি থাকে, আপনি যদি এটাকে 8 কেজি কমাতে পারেন, আমি বলে দিতে পারি তার পিএমএসটা আপাতত সে রিমিশন হয়ে যাবে। আমরা যেহেতু জীবনযাত্রার মান নিয়েই কথা বলছিলাম, আর এসব জীবনযাত্রার মানে কি কি পরিবর্তন আনলে এই রোগ থেকে মুক্তি সম্ভব? হ্যাঁ, আমি আবার ওই গোড়াতে একই কথা বলবো, আমাদের ডায়েটারি মডিফিকেশন করতে হবে, আমাদেরকে ব্যালেন্স ডায়েট খেতে হবে। ডায়েটের ভিতরে অনেক ধরনের ডায়েট আছে, কিটো ডায়েট, আমি বলবো না কিটো ডায়েট এটা আদর্শ ডায়েট না, অনেক আবার কিটো ডায়েট ফলো করে থাকেন, এটা কিন্তু খুবই হার্মফুল। এটা সাময়িক সময়ের জন্য হতে পারে, এটা খুব ন্যারো স্কোপ, আমি এটাকে এনকারেজ করবো না। আমি বলবো যে এটা ব্যালেন্স ডায়েটই হওয়া উচিত, কারণ কার্বোহাইড্রেট আমাদের দরকার আছে। আমাদের ব্রেইন কিন্তু মাছ মাংস খায় না, আমাদের ব্রেইন খায় কিন্তু গ্লুকোজ। তাই গ্লুকোজটা মেইনলি তো আসে কার্বোহাইড্রেট সোর্স থেকে। আমরা কার্বোহাইড্রেটটাকে লিমিট করব, বাট একদম পরিত্যাগ করব না। তো আমি যদি সেই গ্লুকোজ ব্রেইন যদি না পায়, তাহলে ব্রেইন কিন্তু খিটখিটে হয়ে যাবে। সুতরাং কিটো ডায়েট কোনোভাবেই গ্রহণযোগ্য না, নম্বর 1। আর লাইফস্টাইল, এই যে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি, প্রতিদিন যদি একজন মানুষ একটা নির্দিষ্ট সময়ে যদি 30 মিনিট করে হাঁটেন, তাহলে তার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেকাংশ কমে যাবে। আর উনি যদি ওজন কমাতে যান,
তা ওনাকে আরও একটু বেশি হাঁটতে হবে। 1 ঘন্টাও যদি হাঁটেন তার ওজন অবশ্যই কমবে। তো এটা হাঁটার তো একটা অভ্যাসের ব্যাপার। আপনি প্রথম দিন চাইলে কিন্তু 1 ঘন্টা হাঁটতে পারবেন না। আপনি গ্র্যাজুয়ালি হাঁটাটাকে অভ্যাসে পরিণত করতে হবে এবং প্রতিদিন একই সময়ে হাঁটা। আবার এক নাগাড়ে 1 থেকে 1.5 ঘন্টার বেশি বসে না থাকা। 1 থেকে 1.5 ঘন্টা পরে সায়েন্স এখন বলছে যে কিছুক্ষণ মুভমেন্ট করা। এটাও কিন্তু একসাথে বসে না থাকা, এটাও একটা ব্যাপার আছে। আর একটা ব্যাপার হচ্ছে যে মিক্সড এক্সারসাইজ, শুধু ওয়াকিং, রানিং, সুইমিং, জগিং, সাইক্লিং এগুলি না, সাথে সাথে আমি কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করব। হ্যাঁ, এগুলি মিক্সড এক্সারসাইজ করার কথা বলা হচ্ছে। তারপরে যে আমি যেটা বললাম একটু আগে, স্ট্রেস এখন কমাতে হবে। বিভিন্ন ধরনের স্ট্রেস এখন আছে আমাদের সমাজে। সেই স্ট্রেসগুলিকে অ্যাবজর্ব করার ক্যাপাসিটি বিল্ড আপ করতে হবে। সেটা কীভাবে করবেন সেই ব্যাপারে কাউন্সেলিং লাগতে পারে। তারপরে বিশেষ করে স্লিপ হাইজিন যেটা, সেটা আমাদের 10টা থেকে 12টার মধ্যে ঘুমাতে যেতে হবে। আর্লি টু বেড, আর্লি টু রাইজ মেক্স ম্যান হেলদি অ্যান্ড ওয়াইজ, যেটা আগে বলা হতো। এখন কিন্তু আমরা দেখা যাচ্ছে দেরি করে ঘুমাচ্ছি, আমাদের দেরি করে উঠছি। ঘুমানোর ক্ষেত্রে আমি খুব একটা সুন্দর কথা বলবো এখানে, আমাদের টাইম অফ স্লিপ, কোয়ালিটি অফ স্লিপ অ্যান্ড ডিউরেশন অফ স্লিপ। ঘুমানোর টাইমটা হবে 10টা থেকে 12টা, 12টার বেশি না। তারপর ডিউরেশন অফ স্লিপ, আমাদের 6 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। আর কোয়ালিটি অফ স্লিপ, দ্যাট ইজ আনইন্টারাপ্টেড, মানে আমাদের ঘুমটা হতে হবে নিরবিচ্ছিন্ন। তো এই জিনিসটা আমার মনে হয় যে খুবই গুরুত্ব দেওয়া, অ্যাজ এ হোল একটা হেলদি লাইফস্টাইল, মানে খাওয়ার সময় খাওয়া, ঘুমানোর সময় ঘুমানো, আমার কাজের সময় কাজ করা, আমার হাঁটার সময় হাঁটা, এই যে একটা হেলদি লাইফস্টাইল যদি আমরা, ডিসিপ্লিন ইজ লাইফ, এটা যদি আমাদের জীবনে আমাদের প্রতিফলন ঘটাতে পারি, তাহলে পিসিওএস আমরা প্রতিরোধ করতে পারি বা পিএমএস আমরা প্রতিরোধ করতে পারবো। স্যার, বর্তমানে এই রোগের জন্য বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট পাওয়া যায় বাজারে, এর কি কোনো কার্যকারিতা রয়েছে? আসলে আমি আপনার সাথে এই বিষয়ে খুবই দ্বিমত পোষণ করবো এক সেন্সে, যে আমরা ফেসবুকে বা বিভিন্ন অনলাইনে বিভিন্ন অ্যাডের মাধ্যমে আমরা একটু বিতাড়িত হচ্ছি বা প্রতারিত হচ্ছি বলবো, একটা মোটিভেটেড হচ্ছি। আমার মনে হয় যে এগুলি থেকে একটু সতর্ক হওয়া উচিত। হ্যাঁ, তবে কিছু কিছু জিনিস আছে যেটা আমি বলবো যে আমাদের বাচ্চারা এখন বা আমাদের বয়স্করাও, আমরা যে এখন সানশাইনে আমরা এখন কম যাচ্ছি, যার কারণে দেখা যাচ্ছে যে বেশিরভাগ এই ধরনের রোগীদের ক্ষেত্রে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ডেভেলপ করছে। আমরা ভিটামিন ডি সাপ্লিমেন্ট হিসাবে নিতে পারি যদি তার ডেফিসিয়েন্সি থাকে, এবং বেশিরভাগ ক্ষেত্রে তাদের ডেফিসিয়েন্সি থাকে। আমরা ভিটামিন ডি সাপ্লিমেন্ট, এটার জন্য তো আমাদের বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের আমাদের ভিটামিন ডি পাওয়া যায়, ভিটামিন D3 ক্যাপসুল হিসাবে পাওয়া যায়। সেটা আমরা ডেফিসিয়েন্সি থাকে আমরা এটা সাপ্লিমেন্ট দেব। এছাড়াও অনেক সময় হেয়ার ফলের কথা বলা হয়, ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণে কিন্তু হেয়ার ফল হয়, বা ভিটামিন ই ডেফিসিয়েন্সি থাকতে পারে, ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি থাকতে পারে, বা আমরা বায়োটিন আমরা নিতে পারি। বাট তার মানে এই না যে আমাদেরকে অনলাইনে যে বিভিন্ন রকমের যে অ্যাডের মাধ্যমে যে আমরা যাতে প্রতারিত হতে না হয়, বরঞ্চ এগুলি আমাদের বিভিন্ন রকমের ক্ষতি সাধন করবে, আমাদের বিভিন্ন অর্গানকে ড্যামেজ করতে পারে। ইভেন আমরা কি খাচ্ছি আমরা জানি না তো, ওটা আমাদের অনুমোদিত নয়। ধন্যবাদ স্যার, আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের দর্শকদেরকে দেওয়ার জন্য। কথায় কথায় আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। পরবর্তীতে এমনই কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আবার আসবো, এই প্রত্যাশায় আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন।